আমরা তো প্রতিদিন বিজ্ঞাপন, খবর বা সোশ্যাল মিডিয়ার হাজারো পোস্টের মধ্যে ডুবে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বার্তাগুলোর পেছনে ঠিক কী কৌশল কাজ করে? আজ আমরা জনসংযোগ বা পাবলিক রিলেশনসের এমন 4টি নকশা বা মডেল নিয়ে কথা বলবো, যা বিভিন্ন সংস্থার এই যোগাযোগের গোপন কৌশলগুলো বুঝতে দারুণভাবে সাহায্য করবে। আর এই কাঠামোটা শুধু ইতিহাস বোঝার জন্য নয়, বরং আজকের দুনিয়াকে চেনার জন্যও খুব জরুরি। প্রতিদিন কত শত সংস্থা আমাদের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে, কিন্তু এই বার্তাগুলোর আসল উদ্দেশ্যটা কি? তারা কি শুধুই আমাদের কোনো তথ্য জানাতে চায়, নাকি খুব সুকৌশলে আমাদের চিন্তাভাবনাকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে? চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে এগোব। প্রথমে আমরা যোগাযোগের 4টি মূল নকশা নিয়ে জানব। এরপর দেখব কিভাবে একমুখী যোগাযোগ থেকে দ্বিমুখী সংলাপের জন্ম হলো। বাস্তব জীবনের কিছু উদাহরণ দেখব, আর সবশেষে এই মডেলগুলোর সীমাবদ্ধতা এবং আজকের দিনের গুরুত্ব নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। জনসংযোগের এই যে 4টি মডেল, এর পুরো ভিত্তিটা কিন্তু দাঁড়িয়ে আছে মাত্র দুটো সহজ প্রশ্নের ওপর। এই একটা স্লাইডেই কিন্তু পুরো কাঠামোর রহস্যটা লুকিয়ে আছে। ভাবা যাক, যোগাযোগের দুটো মাত্রা বা ডাইমেনশন আছে। প্রথমটা হলো রাস্তাটা কেমন। এটা কি একমুখী, মানে যেখানে শুধু কোনো সংস্থা কথা বলে আর আমরা কেবল শুনি, নাকি রাস্তাটা দ্বিমুখী, যেখানে আমাদের কথা বলার বা মতামত দেওয়ার সুযোগ আছে? আর দ্বিতীয় মাত্রাটা হলো এর উদ্দেশ্য কি। এই যোগাযোগের পাল্লাটা কি অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম, মানে যা কিছু হচ্ছে সব সংস্থার লাভের জন্য, নাকি এটা সিমেট্রিক্যাল বা প্রতিসম, যেখানে সংস্থা আর জনগণ দুজনের সুবিধার কথাই ভাবা হচ্ছে? এই দুটো প্রশ্নের উত্তরের মধ্যেই পরের 4টি মডেল লুকিয়ে আছে। তো চলুন একদম শুরু থেকে দেখি প্রথম দুটো মডেল, যেখানে যোগাযোগের রাস্তাটা ছিল পুরোপুরি একমুখী। জনসংযোগের সবচেয়ে পুরনো আর সবচেয়ে সরল মডেলটা হল প্রেস এজেন্সি বা পাবলিসিটি। এর একটাই উদ্দেশ্য, যে কোনো মূল্যে মিডিয়ার মনোযোগ কেড়ে নেওয়া। এখানে সত্যি মিথ্যের কোনো বালাই নেই, প্রায় অতিরঞ্জন, অর্ধসত্য আর চমক দিয়ে খবর তৈরি করা হয়। 19 শতকের বিখ্যাত শোম্যান P.T. বার্নামকে এই মডেলের গুরু বলা হয়। তিনি মানুষকে আকর্ষণ করার জন্য অদ্ভুত আর চাঞ্চল্যকর সব কৌশল ব্যবহার করতেন। আমাদের দেশের এর সবচেয়ে জলজান্ত উদাহরণ কোনটা জানেন? ঢালিউড। প্রায় দেখা যায় কোনো সিনেমার মুক্তির আগে হিরো হিরোইনদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম মুখরোচক খবর ছড়িয়ে দেওয়া হয়। এই খবরের কতটা সত্যি আর কতটা বানানো তা বড় কথা নয়। মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি করা, মিডিয়ায় আলোচনা তৈরি করা। তো এই প্রেস এজেন্সি মডেলের বাড়াবাড়ির কারণেই কিন্তু পরের মডেলটার জন্ম। পাবলিক ইনফরমেশন মডেলের মূল ফোকাস হল জনগণকে সত্য আর নির্ভুল তথ্য দেওয়া। জনসংযোগের অন্যতম পথিকৃৎ আইভি লি এই মডেলটা নিয়ে আসেন। তিনি বলতেন, একজন পিআর প্রফেশনালের কাজ হলো অনেকটা একজন ইনহাউস জার্নালিস্টের মতো, যিনি সংস্থার ভেতরের খবরটা কোনো রং না চড়িয়ে বস্তুনিষ্ঠভাবে বাইরে পৌঁছে দেবেন। এর খুব সহজ উদাহরণ হল বাংলাদেশ সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট বা পিআইডি, অথবা ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। তাদের কাজ হল সরকারি কোনো সিদ্ধান্ত বা বিশ্ববিদ্যালয়ের কোনো ঘোষণা প্রেস রিলিজের মাধ্যমে সবাইকে জানানো। এখানেও দেখুন, যোগাযোগটা কিন্তু একমুখী, কিন্তু আগের মডেলের সাথে মূল পার্থক্য হল এখানে সত্য আর নির্ভুল তথ্যের উপর শতভাগ জোর দেওয়া হয়। এ পর্যন্ত তো সব ছিল একতরফা গল্প, কিন্তু এবার জনসংযোগের ইতিহাসে একটা বিরাট পরিবর্তন এলো। প্রথমবারের মতো সংস্থাগুলো শুধু কথাই বলল না, বরং জনগণের কথাও শুনতে শুরু করল। এখান থেকে টু ওয়ে কমিউনিকেশন বা দ্বিমুখী যোগাযোগের ধারণাটা এলো। টু ওয়ে অ্যাসিমেট্রিক্যাল মডেলে যোগাযোগটা দ্বিমুখী, কিন্তু ক্ষমতার পাল্লাটা সংস্থার দিকেই ভারী। মানে এখানে সংস্থা জনগণের ফিডব্যাক শোনে ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা মহৎ নয়, বরং সেই ফিডব্যাক ব্যবহার করে নিজেদের বার্তাকে এমনভাবে সাজানো হয় যাতে জনগণকে আরও সহজে প্রভাবিত করা যায়। মনোবিজ্ঞানের নানা তত্ত্ব ব্যবহার করে এই বৈজ্ঞানিক প্ররোচনা বা সায়েন্টিফিক পারসুয়েশনকে জনপ্রিয় করেন এডওয়ার্ড বার্নেজ। বাংলাদেশে টেলিকম কোম্পানিগুলো, যেমন ধরুন গ্রামীণফোন বা রবি, এই মডেলটা খুব ভালোভাবে ব্যবহার করে। তারা গ্রাহকদের ডাটা অ্যানালাইসিস করে, জরিপ চালায়, বোঝার চেষ্টা করে কোন অফারটা গ্রাহককে সবচেয়ে বেশি টানবে, এরপর ঠিক সেই অনুযায়ী মার্কেটিং ক্যাম্পেইন চালায়। এখানে গ্রাহকের মতামত নেওয়া হচ্ছে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য কিন্তু কোম্পানিরই লাভ, মানে সেলস বাড়ানো। এবং সবশেষে আমরা এলাম চতুর্থ এবং সবচেয়ে আদর্শ মডেলটিতে, টু ওয়ে সিমেট্রিক্যাল। একে বলা হয় জনসংযোগের গোল্ড স্ট্যান্ডার্ড। এর উদ্দেশ্য কাউকে প্রভাবিত করা নয়, বরং সংস্থা আর জনগণের মধ্যে সত্যিকারের সংলাপের মাধ্যমে একটা পারস্পরিক বোঝাপড়া তৈরি করা।
এখানে সংস্থা শুধু শোনে না, বরং সেই ফিডব্যাক অনুযায়ী নিজেদের নীতি বা আচরণ পরিবর্তন করতেও রাজি থাকে। এটা একটা উইন উইন পরিস্থিতি তৈরির চেষ্টা। এর একটা অসাধারণ বাস্তব উদাহরণ হল রানা প্লাজা ধসের পর তৈরি হওয়া অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি। এটা কিন্তু কোনো একপক্ষের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ছিল না। এখানে আন্তর্জাতিক ব্র্যান্ড, কারখানার মালিক, শ্রমিক ইউনিয়ন, সরকার সবাইকে এক টেবিলে বসতে হয়েছিল। প্রত্যেক পক্ষকেই কিছু না কিছু ছাড় দিতে হয়েছে, নিজেদের আচরণ বদলাতে হয়েছে। এর ফলেই শ্রমিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ আর ব্র্যান্ডগুলোর জন্য একটা স্থিতিশীল সাপ্লাই চেইন দুটোই নিশ্চিত করা সম্ভব হয়েছে। আমরা তো 4টি মডেল সম্পর্কে আলাদাভাবে জানলাম। চলুন এবার একটা টেবিলের মাধ্যমে এদের মূল পার্থক্যগুলো এক নজরে দেখে নিই, তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন, 4টি মডেলের বিবর্তনটা একেবারে পরিষ্কার। খেয়াল করে দেখুন উদ্দেশ্যটা কিভাবে বদলেছে। প্রেস এজেন্সির নিছক প্রচারণা থেকে শুরু করে পাবলিক ইনফরমেশনের তথ্য প্রচার, এরপর অ্যাসিমেট্রিক্যাল মডেলের বৈজ্ঞানিক প্রভাব বিস্তার, আর সবশেষে সিমেট্রিক্যাল মডেলের পারস্পরিক বোঝাপড়া। ঠিক একইভাবে যোগাযোগের ধরনটাও একমুখী থেকে ভারসাম্যহীন দ্বিমুখী এবং শেষে ভারসাম্যপূর্ণ সংলাপে এসে পৌঁছেছে। প্রত্যেকটা মডেলের লক্ষ্য আর কৌশল একদম আলাদা। গ্রুনিগের এই কাঠামোটা জনসংযোগ বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হল, বাস্তব দুনিয়া কি আসলেই এত সহজ? এই মডেলগুলো কি সবটা ব্যাখ্যা করতে পারে? চলুন এবার এর কিছু আধুনিক সমালোচনা আর সীমাবদ্ধতা নিয়ে কথা বলা যাক। সমালোচকরা প্রায়ই বলেন যে টু ওয়ে সিমেট্রিক্যাল মডেলটা শুনতে খুব ভালো লাগলেও বাস্তবে এটা খুঁজে পাওয়া কঠিন, কারণ দিন শেষে বেশিরভাগ সংস্থাই নিজেদের লাভটা আগে দেখে। আবার ডিজিটাল যুগে যেখানে যে কেউ কন্টেন্ট তৈরি করতে পারে, সেখানে এই সংস্থাকেন্দ্রিক মডেলগুলো একটু সেকেলে মনে হয়। আর সবচেয়ে বড় সমালোচনা হল একটা বিশাল কর্পোরেশন আর একজন সাধারণ নাগরিকের মধ্যে ক্ষমতার যে বিরাট পার্থক্য, সেই বাস্তবতাকে এই মডেলগুলো প্রায় এড়িয়ে যায়। এই মডেলগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হল এদের টপ ডাউন বা সংস্থাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। 4টি মডেলই ধরে নেয় যে যোগাযোগটা শুরু করবে সংস্থা, কিন্তু যখন সাধারণ মানুষ বা অ্যাক্টিভিস্টরা কোনো সংস্থার বিরুদ্ধে আওয়াজ তোলে, মানে যোগাযোগটা যখন নিচ থেকে উপরের দিকে যায়, তখন সেই পরিস্থিতিকে ব্যাখ্যা করতে এই কাঠামোটা পুরোপুরি ব্যর্থ হয়। এত সব সীমাবদ্ধতা আর সমালোচনা সত্ত্বেও এই 4টি মডেলের গুরুত্ব কিন্তু আজও একটুও কমেনি। চলুন দেখি কেন এই কাঠামোটি এখনও এত প্রাসঙ্গিক। এ মডেলগুলোকে কেবল ইতিহাসের এক একটা ধাপ হিসেবে দেখলে ভুল হবে, বরং এগুলোকে একটা টুলবক্সের মতো ভাবা যেতে পারে। পিআর প্রফেশনালরা এগুলো ব্যবহার করে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন, নিজেদের জন্য সঠিক কৌশল বেছে নিতে পারেন এবং সময়ের সাথে সাথে আরও উন্নত ও নৈতিক যোগাযোগের দিকে এগিয়ে যেতে পারেন। শেষ পর্যন্ত এই 4টি নকশা আমাদের চারপাশের জটিল তথ্যপ্রবাহকে বোঝার জন্য একটা শক্তিশালী চশমার মতো কাজ করে। এটা আমাদের শেখায় যে কোনো বার্তা দেখলেই প্রশ্ন করতে হবে, এর পেছনের উদ্দেশ্যটা কি? এটা কি শুধু মনোযোগ চাইছে, নাকি তথ্য দিচ্ছে, আমাকে প্রভাবিত করার চেষ্টা করছে, নাকি সত্যিকারের কোনো সংলাপ তৈরি করতে চাইছে? তাই পরের বার যখন কোনো বিজ্ঞাপন, রাজনৈতিক ক্যাম্পেইন বা কর্পোরেট প্রেস রিলিজ দেখবেন, তখন এই 4টি নকশার কথা ভাববেন। এই জ্ঞানটা অনেকটা একটা গোপন কোড চিনে ফেলার মতো। এর মাধ্যমে আমরা খুব সহজেই পর্দার আড়ালের খেলাটা বুঝতে পারব এবং একজন সচেতন দর্শক বা ভোক্তা হিসেবে সঠিক সিদ্ধান্ত নিতে পারব।